অনলাইন ক্লাসে স্বাগতম। আসসালামু আলাইকুম ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ মিজানুর রহমান, প্রভাষক জীববিজ্ঞান, বিমানবন্দর মুন্সি ফারুক আহমেদ কলেজ, রাজাপাড়া, মহানগর, কুমিল্লা। আমরা গত 6টি ক্লাস সম্পন্ন করেছি 10ম অধ্যায়ের উপরে, অর্থাৎ মানব প্রতিরক্ষা ব্যবস্থা, অর্থাৎ আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করেছি। এ পর্যন্ত আমরা 6টি ক্লাস নিয়েছি। আজকে আমাদের 7ম ক্লাস এবং আশা করি আজকে এটাই আমাদের শেষ ক্লাস এই অধ্যায়ের। পরবর্তীতে আমরা অন্য ক্লাসে দিকে ধাবিত হব, অন্য বিষয় নিয়ে আলোচনা করব। তো ইমিউন ব্যবস্থা সম্বন্ধে ক্লাসগুলি যে নিয়েছি আমরা এবং ক্লাসগুলি পড়েছি, বাসায় পড়েছি, সেটা দিয়ে আমরা অনেক কিছুই ধারণা করতে পেরেছি। তো আমি গত ক্লাসে বলেছিলাম যে আমি এই ক্লাসে ভ্যাকসিনেশন নিয়ে আলোচনা করব। তো আমরা চিত্রের দিকে তাকাই। আমরা সাধারণত বিভিন্ন রোগের ক্ষেত্রে, যেমন শিশু অবস্থায় আমাদেরকে টিকা দেওয়া হয়ে থাকে বা ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে। যেমন এখানে পোলিও ভ্যাকসিন খাওয়ানো হচ্ছে, আবার বিসিজির টিকা দেখে সে ভয় পাচ্ছে, ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করানো হবে। মূলত এই ভ্যাকসিনগুলি আমাদের শরীরে প্রবেশ করানোর ফলে কি হয়? আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা বেড়ে যায়। যে জীবাণুর ভ্যাকসিন ব্যবহার করা হয় ওই জীবাণুর বিরুদ্ধে আমাদের দেহে প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে। এটা এক ধরনের অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা, সুনির্দিষ্ট অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা। অর্থাৎ যে জীবাণু আমাকে আক্রমণ করবে সেই জীবাণুর বিরুদ্ধে বা সেই জীবাণুর বিপরীতে আমি ভ্যাকসিন ব্যবহার করব। সুনির্দিষ্ট অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা। তবে অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থার ভিতরে আরেকটা রয়ে গেছে আমাদের, সেটা হচ্ছে মেমোরি সেল, অর্থাৎ আমাদের স্মৃতিকোষ। কোনো অণুজীব দ্বারা যদি আমি প্রথমে আক্রান্ত হই এবং আমার শরীরের ইমিউন ব্যবস্থা যদি তাকে প্রতিহত করতে পারে, তাহলে আমার শরীরের ভিতরে যে বি সেল এবং টি সেল রয়েছে তারা পরবর্তীতে ওই জীবাণুটাকে আবার চিনতে পারবে এবং সেই জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠতে সক্ষম হবে বা ওই জীবাণুটাকে ধ্বংস করতে সক্ষম হবে। এটা হচ্ছে মূলত অর্জিত ব্যবস্থা। এটাও একটা অর্জিত। আবার ভ্যাকসিন প্রয়োগের ভিতরেও মাধ্যমেও আমার ইমিউন ব্যবস্থা যে ব্যবস্থা গড়ে ওঠে সেটাও অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা। অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা আলোচনা করতে যে আমাদের এখন দুটো বিষয় নিয়ে আলোচনা করতে হবে, সেটা হচ্ছে একটা হচ্ছে ভ্যাকসিন আর একটা হচ্ছে মেমোরি সেল। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রুল অফ ভ্যাকসিন এন্ড মেমোরি সেল ইন ইমিউন সিস্টেম। তাহলে প্রথমে আমরা আসি ভ্যাকসিন নিয়ে। ভ্যাকসিনটা কি? ভ্যাকসিন হচ্ছে এক ধরনের টিকা। অর্থাৎ আমি ইনফ্লুয়েঞ্জা দ্বারা আক্রান্ত যাতে ভবিষ্যতে না হই, সেই কারণে এই ইনফ্লুয়েঞ্জা দ্বারা তৈরি ভ্যাকসিন অর্থাৎ টিকা, অর্থাৎ যেই জীবাণু দ্বারা আক্রান্ত হবো সেই জীবাণু দ্বারাই ভ্যাকসিনটা তৈরি হবে বা টিকাটা তৈরি হবে, যা পরবর্তীতে আমার ইমিউন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ওই জীবাণু ধ্বংসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটাই মূলত হচ্ছে ভ্যাকসিন। ভ্যাকসিনের ক্ষেত্রে এরা মৃত হইতে পারে জীবাণুটা, আবার জীবাণুটা অর্ধমৃত হইতে পারে, আবার জীবিত হইতে পারে। তাহলে আমরা আসি প্রথমে ভ্যাকসিন কি। ভ্যাকসিন বলতে কি বুঝি? কোন রোগ প্রতিরোধের উদ্দেশ্যে কোন রোগ জীবাণু থেকে প্রস্তুত যে উপাদান মানব দেহে প্রবেশ করলে ওই রোগের বিরুদ্ধে প্রতিরোধ জন্মায় তাকে বলা হয় টিকা।
এই হিসাবে আমরা একটু ধারণা দিয়েছিলাম যে এটার ধারণাটা কি। মূলত হচ্ছে রোগ প্রতিরোধের বিরুদ্ধে ব্যবহৃত অণুজীবগুলি সাধারণত জীবিত হতে পারে, অর্ধজীবিত হতে পারে, আবার মৃত হতে পারে। এই জীবাণুগুলো কি করে? এই জীবাণুগুলোকে কি করা হয়? এই জীবাণুগুলোকে মূলত নিষ্ক্রিয় করা হয়। নিষ্ক্রিয় করে ভ্যাকসিন তৈরি করা হয়। পরবর্তীতে এই জীবাণুগুলো যখন আমাকে ভ্যাকসিনের মাধ্যমে শরীরে প্রবেশ করানো হয়, ওই রোগের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। এটাই ওটার কাজ মূলত। অণুজীবগুলি এমনভাবে নিষ্ক্রিয় করা হয় যাতে এরা জীবকোষে কোনো রোগ সৃষ্টি না করে রোগের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হয়। এই যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হয়, সেই জন্য আমাকে কি করতে হবে? ভ্যাকসিন নিতে হবে, আমাকে ভ্যাকসিন পুশ করতে হবে, না হলে ভ্যাকসিন খাইতে হবে। যে কোনো ভাবেই এটা আমার শরীরের ভিতরে প্রবেশ করাতে হবে। এই যে প্রবেশ করানোর পদ্ধতিটা, এটাকে বলা হয় ভ্যাকসিনেশন। আসো, ভ্যাকসিনেশন বলতে কি বুঝো? রোগ সৃষ্টিকারী অণুজীব ও ভাইরাসের এবং ভাইরাসের রোগ সৃষ্টির ক্ষমতাকে বিশেষ পদ্ধতিতে নিষ্ক্রিয় বা নিষ্প্রাণ করে টিকা বা ভ্যাকসিন তৈরি করা হয়। মানবদেহে টিকা বা ভ্যাকসিন দেওয়ার এই পদ্ধতিটাকে আমরা বলে থাকি ভ্যাকসিনেশন। তাহলে ভ্যাকসিন সম্বন্ধে কিছুটা আমাদের ধারণা হলো। এখন ভ্যাকসিনের মূলত কি তাৎপর্য আছে? এটা মূলত কি করে? আমার ইমিউনতন্ত্রকে কি করে? শক্তিশালী করে তোলে বা ইমিউনতন্ত্রকে উদ্দীপিত করে তোলে। দেহের সক্রিয় অনাক্রম্যতাকে উদ্দীপিত করে তোলে। এই উদ্দীপিত করে তোলে কি করে? সক্রিয় অনাক্রম্যতার মাধ্যমে কি সৃষ্টি হয়? আমাদের আগে বলেছে মেমোরি কোষ সৃষ্টি হয়। আমাদের কি সৃষ্টি হয়? মেমোরি সৃষ্টি হয়। সক্রিয় অনাক্রম্যকরণের মাধ্যমে ইমিউনোলজিক্যাল মেমোরি সৃষ্টি হয়ে থাকে। ইমিউনোলজিক্যাল মেমোরি সৃষ্টি হলে কি হয়? আগে যে জীবাণু আক্রান্ত করেছিল আমাকে, সেই জীবাণু যদি আবারও আক্রান্ত করে, তাহলে কি সহজেই এর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠতে পারে। পরবর্তীতে রোগ সংক্রমণ জীবাণু দেহে প্রবেশ করলে দেহ খুব দ্রুত প্রবিষ্ট জীবাণুকে ধ্বংস করতে সক্ষম হয়। প্রকৃতপক্ষে দেহে ভ্যাকসিন প্রবিষ্টকরণের ফলে কি হয়? আমরা আলোচনা করেছি, বি এবং টি লিম্ফোসাইটের সংখ্যা বৃদ্ধি পায়। ফলে কি হয়? মেমোরি সেল উৎপন্ন হয় বা মেমোরি কোষ উৎপন্ন হয়ে থাকে। ভ্যাকসিন কি শুধুমাত্র ভাইরাস এবং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রয়োগ করা হয়? না, সাধারণত অন্যান্য প্রতিবিষ আছে, যেমন মাকড়সার বিষ আছে, তারপরে আছে আমাদের সাপের বিষ, এদের ক্ষেত্রেও ভ্যাকসিন ব্যবহার করা হয়ে থাকে। ভ্যাকসিনেশন প্রধানত অণুজীব ও ভাইরাসের ক্ষেত্রে প্রযোজ্য হলেও বিভিন্ন অধিবিষ বা টক্সিন, যেমন সাপের বিষ, মাকড়সার বিষ প্রভৃতির বিরুদ্ধেও ব্যবহৃত হয়ে থাকে। এই যে ভ্যাকসিন নিয়ে আমরা আলোচনা করছি, এখন কথা হচ্ছে এই ভ্যাকসিনটা কে আবিষ্কার করলেন? এই ভ্যাকসিনের নামকরণ কে করছেন? প্রথম যিনি আবিষ্কার করছেন তিনি হচ্ছেন গুটি বসন্তের আবিষ্কারক, গুটি বসন্তের টিকা আবিষ্কারক। এবং উনি একজন ব্রিটিশ বিজ্ঞানী। ওনার নাম হচ্ছে এডওয়ার্ড জেনার। 1970 সালে গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন এবং এর নামকরণ করেন ভ্যাকসিন। ভ্যাকসিন তো বিভিন্ন ধরনের, আমরা বলছি যে বিভিন্ন ধরনের। এটা মৃত হইতে পারে, মৃত অণুজীব থেকে তৈরি হতে পারে, তৈরি হতে পারে অণুজীবের কোনো অংশ থেকে, তৈরি হতে পারে অণুজীবের কোনো জিনের অংশ থেকে, তৈরি হতে পারে জীবিত কোনো অণুজীব থেকে। তাহলে ভ্যাকসিনটা বিভিন্ন ধরনের। তাহলে আমরা এখানে 5 ভাবে আলোচনা করব ভ্যাকসিনটাকে। মানবদেহে রোগ সৃষ্টিকারী জীবাণু দমনে কয়েক প্রকার ভ্যাকসিন বা টিকা আবিষ্কার করা হয়েছে। এগুলি কি কি? আমরা চিত্রের দিকে তাকাই। এখানে আমরা দেখতে পাচ্ছি র্যাবিস ভাইরাস। সাধারণত কুকুরের ক্ষেত্রে এটা প্রযোজ্য, কুকুরের একটা ভাইরাস। এটাকে মূলত এই অণুজীবটাকে ফরমালিন, বিকিরণ, তাপ অথবা অন্যান্য দ্রব্যের মাধ্যমে এটাকে নিষ্ক্রিয় করা হয়। নিষ্ক্রিয় করে ভ্যাকসিন তৈরি করা হয়। এই ধরনের ভ্যাকসিনকে কি ধরনের ভ্যাকসিন বলা হয়? মৃত বা নিষ্ক্রিয় ভ্যাকসিন বলা হয়, কিল্ড অর ইনঅ্যাক্টিভেট ভ্যাকসিন। রোগ সৃষ্টিকারী জীবাণুকে ফরমালিন, বিকিরণ, তাপ বা অন্য দ্রব্যের সাথে মিশ্রণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে যে ভ্যাকসিন তৈরি করা হয় তার নামই হচ্ছে মৃত বা নিষ্ক্রিয় ভ্যাকসিন। এবং এটা শুধুমাত্র আমরা যে রেবিসের কথা বলছি তাই না, আমাদের ইনফ্লুয়েঞ্জা, র্যাবিস এবং কলেরা ভ্যাকসিন এই ধরনের মৃত অণুজীব থেকে তৈরি করা হয়ে থাকে।
চিত্রে দেখতে পাচ্ছি পোলিও রোগের ভাইরাস। পোলিও রোগের ভাইরাস দেখতে পাচ্ছি। পোলিও রোগের কারণে সাধারণত আমাদের হাত পা বাঁকা হয়ে যায়। সাধারণত এই ভাইরাসের ভ্যাকসিন কিভাবে তৈরি করা হয়? এটাকে জীবিত না মৃত? মূলত এটা নিয়ে প্রথমে গবেষণা করা হয়। গবেষণা করে গবেষণাগারে এই জীবাণুটাকে চাষ করা হয়। চাষ করার পরবর্তীতে পরে এটার যে ক্ষতিকারক দিকগুলি আছে, এই ক্ষতিকারক দিকগুলিকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়। ক্ষতিকারক যে দিকগুলি আছে, এই ক্ষতিকারক দিকগুলিকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়। নিষ্ক্রিয় করে দিয়ে ভ্যাকসিন তৈরি করা হয়ে থাকে, যা পরবর্তীতে পোলিও ভ্যাকসিন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এই ধরনের ভ্যাকসিনকে কি ধরনের ভ্যাকসিন বলা হয়? শক্তি হ্রাস ভ্যাকসিন, এটিনুটেড ভ্যাকসিন। জীবিত জীবাণু থেকে এই ধরনের ভ্যাকসিন তৈরি করা হয়ে থাকে। আগেরটা মৃত জীবাণু থেকে তৈরি করা হয়েছিল না নিষ্ক্রিয় থেকে তৈরি করা হয়েছিল? নিষ্ক্রিয় মৃত দুটোটাই একই ভাইরাসের ক্ষেত্রে। দীর্ঘদিন ধরে জীবাণুর চাষ করা হয় এবং জীবাণুর ক্ষতিকর বৈশিষ্ট্য নিষ্ক্রিয় বা দুর্বল করে জীবাণু দিয়ে এই ভ্যাকসিন তৈরি করা হয়ে থাকে। সাধারণত আমরা পোলিওর উদাহরণ দিচ্ছি, এছাড়াও অন্যান্য রোগের ভ্যাকসিনও এই প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়ে থাকে, যেমন হাম, জল বসন্ত, মামস, জলাতঙ্ক, টাইফয়েড ইত্যাদির ভ্যাকসিনও এই পদ্ধতিতে তৈরি হয়ে থাকে। তাহলে গেল আমাদের দুটো। তৃতীয় প্রকার ভ্যাকসিনে আমরা আসি। আমরা চিত্রে দেখতে পাচ্ছি এখানে টিটেনাস এবং ডিপথেরিয়া। সাধারণত যে সকল ব্যাকটেরিয়া টক্সিন নিষ্করণ করে থাকে, সেই সকল ব্যাকটেরিয়াকে ফর্মালডিহাইড প্রয়োগের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়, অর্থাৎ টক্সিন নিঃসরণ ব্যাহত করা হয় এবং পরবর্তীতে টিটেনাস এবং ডিপথেরিয়ার ভ্যাকসিন তৈরি করা হয়। এটা জয়েন্ট ভ্যাকসিন একটা। এই ধরনের ভ্যাকসিনকে কি ধরনের ভ্যাকসিন বলে? টক্সয়েড ভ্যাকসিন বলা হয়ে থাকে। টক্সিন ক্ষরণকারী ব্যাকটেরিয়াকে রাসায়নিক বস্তু যেমন ফর্মালডিহাইড প্রয়োগ করে ব্যাকটেরিয়ার টক্সিনের ক্রিয়া সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হয়। এভাবে উৎপাদিত পদার্থকে টক্সয়েড বলা হয়ে থাকে। জীবাণুর এই নিষ্ক্রিয় বিষাক্ত পদার্থ বা টক্সয়েড থেকে ভ্যাকসিন তৈরি করা হয়, যেমন ডিপথেরিয়া এবং টিটেনাস। পরবর্তীতে আসি, আমরা চিত্রে দেখতে পাচ্ছি হেপাটাইটিস বি। হেপাটাইটিস বি মূলত আমাদের লিভারের জন্য খুবই ক্ষতিকর এবং হেপাটাইটিসের বিভিন্ন প্রকার রয়েছে এবং যার কারণে আমাদের মৃত্যু হতে পারে। এই হেপাটাইটিস বি এর যে ভ্যাকসিনটা, এটা এই ভাইরাসের কিভাবে তৈরি করা হয়? এই ভাইরাসের যে গায়ের কিছু অংশ নিয়ে এই জীবাণুটার গায়ের কিছু অংশ নিয়ে এই হেপাটাইটিস বি এর ভ্যাকসিন তৈরি করা হয়ে থাকে। এই ধরনের ভ্যাকসিনকে কি ধরনের ভ্যাকসিন বলে? সাব ইউনিট ভ্যাকসিন বলা হয়ে থাকে। এই ভ্যাকসিন ভাইরাস থেকে প্রাপ্ত জীবাণুর গাত্রের সামান্য অংশ থেকে এই ভ্যাকসিন উৎপন্ন করা হয়ে থাকে, যেমন হেপাটাইটিস বি ভ্যাকসিন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন, এই ধরনের ভ্যাকসিন। ডিএনএ ভ্যাকসিন। সাধারণত রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে এই ধরনের ভ্যাকসিন তৈরি করা হয়ে থাকে। অ্যান্টিজেনের সংকেতধারী জিনকে প্রথমে আলাদা করা হয়, পরবর্তীতে এটাকে প্লাজমিডের মাধ্যমে ইকোলাই ব্যাকটেরিয়াতে প্রবেশ করানো হয় এবং সেখানে এই প্লাজমিডের সংখ্যা বৃদ্ধি হয়। প্লাজমিডের ভিতরে সংখ্যা বৃদ্ধি হওয়ার পরে সেখান থেকে নিয়ে এই ভ্যাকসিন তৈরি করা হয়ে থাকে। এই ধরনের ভ্যাকসিনকে বলা হয় ডিএনএ ভ্যাকসিন। রিকম্বিনেন্ট ডিএনএ পদ্ধতিতে ডিএনএ ভ্যাকসিন তৈরি করা হয়ে থাকে। এই ক্ষেত্রে জীবাণু থেকে অ্যান্টিজেনের সংকেতধারী জিনকে আলাদা করে প্লাজমিড ভেক্টরের অভ্যন্তরে ঢুকিয়ে দিয়ে বা প্রবেশ করিয়ে ভ্যাকসিন তৈরি করা হয়ে থাকে। ডিএনএ ভ্যাকসিন কোথায় প্রয়োগ করা হয়? পেশিতে প্রয়োগ করা হয়ে থাকে এবং কি হয়? এটা হিউমোরাল অনাক্রমতা সৃষ্টি করে থাকে বা কোষীয় অনাক্রমতা সৃষ্টি করে থাকে। এই ছিল মূলত বিভিন্ন ধরনের ভ্যাকসিন সম্বন্ধে আমাদের আলোচনা। এখন কথা হচ্ছে ভ্যাকসিন কেন গুরুত্বপূর্ণ? ভ্যাকসিনটা কেন গুরুত্বপূর্ণ? কি গুরুত্ব রয়েছে এটা? প্রথমে আমি বলবো যে আমার ইমিউন ব্যবস্থায় রোগ সৃষ্টির জীবাণু বা অণুজীবের বিরুদ্ধে প্রত্যক্ষ ভূমিকা পালন করে, এই জন্য আমার ভ্যাকসিন
অত্যন্ত প্রয়োজন এবং আমাকে ভ্যাকসিন নিতে হবে। বিভিন্ন ভ্যাকসিন প্রয়োগে দেহে সক্রিয় রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে এবং এর মাধ্যমে বিভিন্ন সংক্রামক রোগের প্রতিহত করা সম্ভব। শিশু মৃত্যুর হার, আমরা জানি যে আমার শিশু অবস্থায় আমাদেরকে ৯ মাস পর্যন্ত ভ্যাকসিন প্রয়োগ করা হয়ে থাকে, তারপরেও করা হয়ে থাকে। তাই শিশু মৃত্যুর হার কমানোর জন্য ভ্যাকসিন প্রয়োগ করা হয়ে থাকে, এটা একটা ইম্পর্টেন্স। শিশুদের ক্ষেত্রে বিভিন্ন ভ্যাকসিন প্রয়োগ করে শিশু মৃত্যুর হার কমানো যায়। এছাড়াও রয়েছে কি আমাদের যে পোলিও এবং গুটি বসন্ত রয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড এই ভ্যাকসিন ব্যবহার করে পোলিও এবং গুটি বসন্তকে নির্মূল করা সম্ভব হচ্ছে। পোলিও, গুটি বসন্ত প্রভৃতি সংক্রামক রোগের জীবাণুকে সম্পূর্ণরূপে নির্মূল করতে ভ্যাকসিনেশন পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরবর্তীতে আসো, কিছু ভ্যাকসিন আছে যেমন ডিপিটি, ডিপথেরিয়া এবং টিটেনাসের ভ্যাকসিন, ওপিভি এটা হচ্ছে পোলিও ভ্যাকসিন, এমএমআর মাউসের ভ্যাকসিন, বিসিজি যক্ষার ভ্যাকসিন। এই সমস্ত ভ্যাকসিন প্রয়োগ করার মাধ্যমে এই সমস্ত রোগ থেকে আমাদেরকে প্রতিরোধ করার ব্যবস্থা চলছে, এটা একটা ইম্পর্টেন্ট। তারপরে বর্তমান অবস্থা থেকে আমরা যদি উত্তরণ হতে চাই তাহলে আবিষ্কার করতে হবে করোনা ভাইরাসের ভ্যাকসিন, কোভিড-19 ভ্যাকসিন আবিষ্কার করতে হবে। এছাড়াও যে প্রচলিত আরেকটা রয়ে গেছে চলিত অবস্থায়, সেটা হচ্ছে এইডস। এখনো পরিপূর্ণভাবে আবিষ্কৃত হয়নি, কিন্তু এটা আবিষ্কারের প্রচেষ্টা এখনো অব্যাহত রয়েছে। এই ছিল আমাদের মূলত ভ্যাকসিনের গুরুত্ব। তো আমরা আলোচনা করলাম ভ্যাকসিন কি, ভ্যাকসিনের তাৎপর্য নিয়ে আলোচনা করেছি, আলোচনা করলাম ভ্যাকসিনের প্রকারভেদ নিয়ে এবং গুরুত্ব নিয়ে। এখন আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব বা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভ্যাকসিনের ফলেও আমাদের বলেছি আমরা যে মেমোরি সেল সৃষ্টি হয়, ভ্যাকসিনের ফলেও সৃষ্টি হয়। আবার যদি আমি কোনো রোগ দ্বারা আক্রান্ত হই তাহলেও আমার শরীরে মেমোরি সেল তৈরি হয়, টি সেল এবং বি সেল তৈরি হয়, পরবর্তীতে যাতে আমি আক্রান্ত না হই সেই ব্যবস্থা যাতে ওরা দ্রুত করতে পারে, দ্রুত সম্পন্ন করতে পারে, সেই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেই জন্য আমাদের শরীরে মেমোরি সেল তৈরি হয়ে থাকে। তো মূলত মেমোরি সেলটা কি? মেমোরি সেলটা তো আমাদের শ্বেত রক্তকণিকা, অদানাদার যে শ্বেত রক্তকণিকা আছে সেটাই তো মেমোরি সেল, সেখান থেকেই তৈরি হয় সাধারণত মেমোরি সেল। আমাদের যে বি সেল এবং টি সেল আছে, সাধারণত টি সেলটা উৎপন্ন হয় কোথা থেকে? স্টেম সেল থেকে উৎপন্ন হয়। স্টেম সেল থেকে উৎপন্ন হয়ে সেটা কোথায়? থাইমাসে অবস্থান করে, এবং থাইমাসে অবস্থান করার পরে সেখানে যে জীবাণু আছে সেই জীবাণু যদি আক্রমণ করে বা থাকে তাহলে সেখান থেকে সেই জীবাণুকে ধ্বংস করার প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। যখন ধ্বংস করার প্রক্রিয়া অংশগ্রহণ করে তখন টি সেলটা বিভাজিত হয়। টি সেলটা বিভাজিত হয়ে স্মৃতিকোষ, টি স্মৃতিকোষ তৈরি হয়, টি মেমোরি সেল তৈরি হয়। পরবর্তীতে ওই জীবাণুটার বিরুদ্ধে আক্রমণ করার জন্য স্মৃতিটা সে তার কোষে ধরে রাখে। একইভাবে আমাদের যে বি সেল রয়েছে সেই বি সেলও অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয় এবং অস্থিমজ্জাতে অ্যান্টিবডি তৈরি করে এবং জীবাণু ধ্বংসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং সে একই সাথে এটাও কি হয়, জীবাণু ধ্বংসের ক্ষেত্রে এটাও বিভাজিত হয়। বিভাজিত হওয়ার পরে এটারও একটা বি স্মৃতি কোষ তৈরি হয়। পরবর্তীতে ওই জীবাণুটাকে সে স্মৃতিতে ধরে রাখে। এবং এই যে বি সেল এবং টি সেল এই স্মৃতি কোষ যে তৈরি হয় এটাও অত্যন্ত দীর্ঘস্থায়ী, অনেকদিন পর্যন্ত তারা স্মৃতিতে এই রোগের ইতিহাস ধরে রাখতে পারে এবং পরবর্তীতে যদি আবার আক্রান্ত হয়ে যায় তাহলে খুব দ্রুতই তার বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। তার পরবর্তীতেও যদি আবার আক্রান্ত হয়ে যায় তাহলেও কিছু স্মৃতিকোষ আমাদের দেহে থেকে যায় এবং তারা অনেক সংখ্যক অণুজীবের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম। তাহলে আসো আমরা দেখি, স্মৃতিকোষ হলো লিম্ফোসাইট নামক অদানাদার শ্বেতরক্তকণিকা। দেহের প্রতিরক্ষা ব্যবস্থায় স্মৃতিকোষ নিম্নবর্ণিতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। স্মৃতিকোষ মানব দেহে রোগ সংক্রমণ সৃষ্টিকারী ভাইরাস ও ব্যাকটেরিয়াকে চিহ্নিত করে এদের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলে এবং দেহে অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে। আমরা জানি টি লিম্ফোসাইট
অস্থিমজ্জার স্ট্যাম্প কোষ থেকে উৎপন্ন হয়ে প্রথমে থাইমাস গ্রন্থিতে পৌঁছে সেখানে কার্যকরী হয় এবং জীবাণুকে সরাসরি আক্রমণ করে থাকে। কোন রোগ জীবাণু দ্বারা দেহ প্রথম আক্রান্ত হলে টি লিম্ফোসাইট কি করে কোষটা বিভাজিত হয় এবং স্মৃতি টি সেল উৎপন্ন করে। অনুরূপভাবে বি লিম্ফোসাইট স্টেম কোষ থেকে উৎপন্ন হয়ে অস্থিমজ্জায় অবস্থান করে এবং অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে জীবাণুকে নিষ্ক্রিয় বা ধ্বংস করে থাকে। বি লিম্ফোসাইটও রোগ জীবাণু দ্বারা প্রথমবার আক্রান্ত হলে বিভাজিত হয়ে স্মৃতি বি কোষ উৎপন্ন করে। এসব কোষ দীর্ঘায়ু বিশিষ্ট হওয়ায় দেহে একবার প্রতিহত করা জীবাণুকে দীর্ঘদিন মনে রাখতে পারে এবং দ্বিতীয় দফায় চিহ্নিতকরণের মাধ্যমে অতি দ্রুত জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম। দ্বিতীয় দফায় প্রতিরোধের পর কিছু স্মৃতিকোষ দেহে থেকে যায় এবং পরবর্তীতে জীবাণুর যে কোনো সংখ্যক আক্রমণকে রুখে দেওয়া সহ রোগের বহিঃপ্রকাশ না ঘটিয়ে আমাদেরকে সুস্থ রাখতে সক্ষম। এই ছিল মূলত আমাদের আজকের দশম অধ্যায়ের শেষ ক্লাসের শেষ আলোচনা। অধ্যায়টা আবারও পড়বে, ক্লাসগুলি আবারও দেখবে এবং প্রতি ক্লাসেই তোমাদেরকে প্রশ্ন দেওয়া হয়েছিল সেগুলি দেখবে। তা আজকে দেখি যে আমরা মূল পুরো আলোচনাটা থেকে মূলত আমরা কতটুকু শিখতে পেরেছি। আজকে একটু মূল্যায়ন করি তোমাদেরকে। তো আসো, অ্যান্টিজেন কি? মূলত অ্যান্টিজেনটা কি? আমরা যদি স্বাভাবিকভাবে বলি যে বহিরাগত কোনো অণুজীব যা আমার দেহে প্রবেশের ফলে আমার ইমিউন ব্যবস্থা তার প্রতি উদ্দীপিত হয় এবং সাড়া প্রদান করে, তাকে মূলত অ্যান্টিজেন বলা হয়ে থাকে। দেহের বাহির থেকে যেসব প্রোটিন বস্তু রোগ আক্রমণের উদ্দেশ্যে দেহের ভিতরে প্রবেশ করে ইমিউন তন্ত্রকে প্রতিরোধ ব্যবস্থায় উদ্দীপিত করে তোলে তাকেই অ্যান্টিজেন বলে। অ্যান্টিবডি কি? অর্থাৎ এর বিপরীত প্রক্রিয়া, অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা যে গড়ে তোলে, এটাও এক ধরনের প্রোটিন। অ্যান্টিজেনকে প্রতিরোধ করার জন্য আমাদের দেহে যে প্রোটিন সদা প্রস্তুত থাকে তাকে আমরা অ্যান্টিবডি বলে থাকি। ইমিউনিটি বলতে কি বুঝো? আমরা ইমিউনিটি বলতে কি বুঝি? অর্থাৎ পরিবেশে বিদ্যমান যে সমস্ত অণুজীব আছে সেই অণুজীবের আক্রমণে থেকে প্রতিহত করে দেহের যে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে তাকে আমরা মূলত সাধারণভাবে বলে থাকি ইমিউনিটি। পরিবেশে বিদ্যমান নানা প্রকার আণুবীক্ষণিক জীব তাদের দেহজাত পদার্থ যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, তাদের প্রতিবিষ এবং নানা প্রকার বিজাতীয় প্রোটিন আমাদের দেহে প্রবেশ করে আমাদের অসুস্থ করে তোলে। এসব বিজাতীয় বস্তুর বিরুদ্ধে আমাদের দেহ যে বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে বা অনাক্রমতার সৃষ্টি হয় তাকে বলা হয় ইমিউনিটি বা অনাক্রমতা। তাহলে বরাবরের মতো বাড়ির কাজ রয়ে গেল তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন আজকে দিলাম। উদ্দীপক: মানবদেহের রোগ প্রতিরোধ দুই ধরনের ইমিউন ব্যবস্থা রয়েছে। রহমান গত বছর হামে আক্রান্ত হয়েছিল, এই বছর তার ছোট বোন তানিয়া আক্রান্ত হয়েছে। তারা দুজন একই সাথে খেলাধুলা করে এবং একই বিছানায় ঘুমানো সত্ত্বেও রহমান আক্রান্ত হয়নি। ইমিউন ব্যবস্থায় বিশেষ কিছু কোষের কার্যকারিতায় এমনটা হয়ে থাকে। ক, ভ্যাকসিনেশন কি? খ, ভ্যাকসিন সাধারণত কত প্রকার ও কি কি? গ, উদ্দীপকে উল্লেখিত রহমানের ক্ষেত্রে কোন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা দায়ী? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি প্রদান করো। ঘ, উদ্দীপকে উল্লেখিত শেষোক্ত বাক্যটি বিশ্লেষণ করো। বাসায় ট্রাই করো, না পারলে আমার সাথে যোগাযোগ করো, অবশ্যই আমি সহযোগিতা করব। পরবর্তী ক্লাসে আমরা অন্য চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো তোমাদের ক্ষেত্রে বলে দেওয়া ভালো, কারণ তোমরা যদি চ্যাপ্টারটা কিছুটা সম্বন্ধে ধারণা করতে পারো বা জ্ঞান অর্জন করতে পারো পরে, তাহলে ক্লাসটা আরো বেশি সুবিধা হবে। সেজন্য আমি বলে দিচ্ছি, পরবর্তীতে আমরা পড়ব বর্জ্য নিষ্কাশন, মানবদেহের বর্জ্য নিষ্কাশন সম্বন্ধে
আমরা পরবর্তীতে পড়ব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশা ব্যক্ত করে আজকে ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ।